হাউ। জি না, স্যার। এটা রেশনাল মানে হলো যৌক্তিকতা। আমি বলে দিচ্ছি, তুমি তোমার নোট নিবা, অন্যরাও এরকম নোট নেবে, কারণ একই কথা তোমার ওখানে থাকতে পারে। যারটাই দেখি অন্যরাও নোট নিবে জাস্ট ফর হেল্প। রেশনালে হবে, আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিবে। সেটা হলো যে বাংলায় বলে যৌক্তিকতা। যৌক্তিকতাটা হলো যে বর্তমান যেমন তুমি লিটারেচার রিভিউ করেছো, লিটারেচার সার্ভে, সেই লিটারেচার সার্ভেতে তুমি কি উইকনেস পেয়েছো, বা সেটা উইকনেস অনেকভাবে হতে পারে, মেথোডোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, অথবা রিসার্চ এই এরিয়াতে খুবই কম হয়েছে। কম হওয়ার মানেই হলো যে এটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা এখনো মানে কি বলবে অত ভালো না, হ্যাঁ, জাস্ট বিগিনিং। জি স্যার। কম রিসার্চ হয়েছে, তো এটা আন্ডারস্ট্যান্ডিংটা মানে পোরলি, ইট ইজ স্টিল পোরলি আন্ডারস্টুড। অথবা যদি মেথোডোলজিক্যাল প্রবলেম থাকে, অথবা তারা একটা মেথডে করেছে, তুমি মেথডটা একটু চেঞ্জ করে দিয়ে নতুন করে করতে চাও, অথবা তারা কোনো একটা নির্দিষ্ট পপুলেশনে করেছে, অন্য পপুলেশন একটা গুরুত্বপূর্ণ, সেখানে যুক্তি দিতে হবে, হ্যাঁ, যে অমুক 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 পপুলেশনের উপর করা দরকার। ও তো জি স্যার। এগুলা হলো রেশনাল সায়েন্টিফিক রিজনিং। এই জিনিসগুলো হলো রেশনালে আসতে হবে। আর সিগনিফিকেন্স অফ দি স্টাডি, তুমি যেটা লিখেছো লাস্টের বার, ফাইন্ডিং অফ স্টাডি সাপোজ দ্য হাইপোথেসিস দিস নলেজ ক্যান বি অ্যাপ্লাইড, এইটা হলো সিগনিফিকেন্স অফ দি স্টাডি, অর্থাৎ এর উপকারিতা কি হবে, কাজে কি আসবে। এই দুইটার মধ্যে মানুষ অনেক সময় মিলিয়ে ফেলে। হ্যাঁ, অনেক সময় রেশনালের মধ্যে এটা দেওয়া যায় যদি সিগনিফিকেন্সটা আলাদা না দাও। তবে আমাদের দেশে সিগনিফিকেন্স মানে ইমপ্লিকেশন আর কি, এটা আলাদা করে দেওয়াই ভালো। সেইটা তোমার প্রপোজাল প্রেজেন্টেশন আমি মনে করি শেষে থাকা উচিত। ও এই স্টাডিটা আচ্ছা। করে কি কি কাজে আসবে, প্রপোজাল প্রেজেন্টেশনে ইমপ্লিকেশন বা সিগনিফিকেন্স অফ দি স্টাডি শেষে আসা উচিত। রেশনালটা এখানেই থাকে, ও সিগনিফিকেন্সটা কি উপকারে আসবে, তুমি তো স্টাডি করোই নাই এখনো, বোঝো নাই। জি স্যার। তাহলে তুমি ইমপ্লিকেশন বা রেশনাল বলবা হলো, স্টাডি বলবা এইভাবে করব, এইটা এই কাজে, আগে কিভাবে করবা, কি করবা, কিভাবে করবা, তারপরে কি কাজে আসবে, বোঝো নাই। জি স্যার। আর যৌক্তিকতা হলো যে কেন তুমি করছো। এখানে কেন বলতে কি কাজ আসবে তা না, কেন বলতে আমাদের ল্যাক কি আছে, হোয়াট ইজ দ্য ল্যাক ইন আওয়ার নলেজ, কারেন্ট নলেজ, বুঝো নাই। জি স্যার। যে পোরলি আন্ডারস্টুড, অথবা মেথোডোলজিক্যাল উইকনেস। হ্যাঁ, তুমি যদি বের করতে পারো যে হ্যাঁ এই রিসার্চ গুলোতে এই ত্রুটি আছে, হ্যাঁ, অথবা কি বলে ওরা যে মেথোডোলজি করেছে, আমি এসে একটা অ্যাডভান্স মেথোডোলজি ইউজ করতে চাই, অথবা কোনো ভিন্ন একটা পপুলেশনের উপর, ভিন্ন পপুলেশন বলতে আমি একটা এক্সাম্পল দিই, নর্মাল পপুলেশনদের উপরে করেছে, আমরা ব্লাইন্ডদের নিয়ে করতেছি, কথা কথা বলছি, এটা সবার ক্ষেত্রে ফিট হবে তা না। আই এম জাস্ট টকিং অ্যাবাউট দি পসিবিলিটি, বুঝতে পেরেছো। জি স্যার। এগুলো হলো রেশনাল। তারপরে পারপাসে যাও, হ্যাঁ যাও, আমার এটা বলা শেষ, এখন তোমরা তোমাদের মধ্যে সাজিয়ে নিবে। এমনি স্লাইডে ঠিক আছে লেখালেখি, এক দুই লাইন করে দিয়ে দিয়ে লিখছি পারপাস। তারপরে সে না না হয়নি তো, is to examine how shape and color affect memory simultaneously object recognition. এটা কি সাইমালটেনিয়াসলি শেপ এবং কালার সাইমালটেনিয়াসলি না, না আলাদা আলাদা। স্যার স্যার এটা স্যার সিমুলটেনিয়াসলি ইফেক্ট করে কিনা? ও, তার মানে শেপ এবং কালার একই সাথে ভেরিয়েবল দিবে। জি স্যার, এখানে স্যার ইন্ডিপেন্ডেন্ট শেপ এন্ড ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার রিকল স্যার। ইন্ডিপেন্ডেন্ট শেপ এন্ড কালার। শেপ এন্ড কালার, কিন্তু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি কম্বাইনলি, জি স্যার, কম্বাইনলি স্যার, ইন্টারাকশনের জন্য স্যার। আলাদা আলাদা দেখা যাবে না। মানে কিভাবে প্রেজেন্ট করবে সেটাতে বুঝবো যে আমার এখানে দুই ভাবে হতে পারে, একটা হলো যে শেপের প্রভাব দেখবে, আবার কালারের প্রভাব দেখবে, আবার দুইটা ইন্টারাকশন দেখবে। তো জি স্যার, এটা স্যার সেটা বেস্ট তুমি হয় স্যার। কিভাবে করেছো সেখান থেকে আমি বলতে, যদি আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট প্রভাব দেখা উচিত, নাহলে জিজ্ঞেস ইন্ডিপেন্ডেন্ট কালার, শুধু শেপের প্রভাব, শুধু কালারের প্রভাব, আবার কম্বাইন্ড প্রভাব। তো এটা কি, তাহলে কিন্তু এখানে আবার পারপাস চেঞ্জ করে দিতে হবে। আমি জানি না তুমি ডিজাইনিং কিভাবে করেছো, সেটা স্টিমুলাস দেখতে হবে, জি স্যার। টু ইনভেস্টিগেট whether there is any significant effect of shape and color। এটা একই হলো, প্রথমটা এর মধ্যে পার্থক্যটা কি। স্যার এখানে স্যার কালার এবং শেপের ভ্যারিয়েশনের ফলে কি ইফেক্ট করে স্যার? আর ওটা কি, আর ওইখানে স্যার কালার এন্ড শেপ সিমুলটেনিয়াসলি এফেক্ট করে কিনা? না না এটা 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 কি হলো।
ওখানে ভেরি করবে, ভেরিয়েবল মানিতে ভেরি করবে, ও ওখানেও ভেরি স্যার, করবে। শেপ একই শেপ, কালার ভিন্ন, আবার কালার একই কালার, শেপ ভিন্ন। শেপ ভিন্ন। হ্যাঁ, ওখানেও তো ভেরি করবে। এটা এটা একই জিনিস হয়ে গেছে। যেটা ও হতে পারে তুমি শেপের প্রভাব দেখবা, শুধুমাত্র শেপের প্রভাব, ওয়েদার শেপ আর হাউ শেপ অ্যাফেক্টস মেমোরি। এরপর একটা হলো হাউ কালার অ্যাফেক্টস মেমোরি, এন্ড দেন হাউ দিস টু ভেরিয়েবলস কম্বাইনলি অ্যাফেক্ট মেমোরি। ও জি ঠিক স্যার, আছে? জি স্যার। সেভাবে আবার ডিজাইন তোমাকে ওইভাবে সাজাতে হবে, এই জন্য আলাদা আলাদা দেখা যায় বা ম্যানলি দেখা যায়। পরেরটাতে যাও, দেখি পরের স্লাইডে যাও। পারপাস দিলে রিসার্চ কোশ্চেন দেওয়ার প্রয়োজনীয়তা নাই, আর রিসার্চ কোশ্চেন দিলে পারপাস দেওয়ার প্রয়োজনীয়তা নাই, ও তাই না? দুইটাতে একই। তুমি দেখো কনসেপ্টের দিক থেকে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? হোয়াট ইজ দ্য স্যার, আমি ডিফারেন্স? স্যার এটা ভাবছি স্যার। জি স্যার, তাই না? এটা কোশ্চেন বোধক চিহ্ন আছে, ওখানে কোশ্চেন বোধক চিহ্ন নাই, পার্থক্যটা কি? জি স্যার। তাই না? তো তুমি যেটা পছন্দ করো, হয় রিসার্চ কোশ্চেন আকারে দিবে অথবা পারপাস আকারে দিবে। যদি পারপাস জিজ্ঞেস করে, রিসার্চ কোশ্চেন দিয়েছি, পারপাস প্রয়োজনীয়তা আলাদা হবে, তো একই তো ও same। জি স্যার। রিসার্চ হাইপোথেসিস, যতগুলা পারপাস থাকবে ততগুলো হাইপোথেসিস থাকতে হবে। শেপের প্রভাব, কালারের প্রভাব, আবার কম্বাইন্ড প্রভাব। ও জি স্যার, ঠিক আছে? জি স্যার। যদি ওরকম করে করো, হ্যাঁ, তারপরে পার্টিসিপেন্টস টোটাল 78, 78 কেন চিন্তা করছো? হোয়াই নট 80, আমার হোয়াই সময় নট নেই ভাই, 100, প্লিজ। আর হোয়াই নট 60? মাথা নষ্ট হয়ে স্যার গেছে। এটা নিয়ে স্যার আমি স্যার একটু প্রশ্ন করতে চাইছিলাম না, স্যার। আমি কি, তুমি প্রশ্ন করবে কেন? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি 78 কেন তুই সেটা যাবি বলো। এখান থেকে? আমি স্যার আমি জি পরে বলবো। পাওয়ার, স্যার জি পাওয়ার সফটওয়্যারের কথা বলছিলেন স্যার, ওইটা দিয়ে স্যার আমি মেজার করছি। এখন স্যার আমি একটু স্যার মানে বুঝতেছি না যে আমি আসলে সঠিক মেজারটা করতে পারছি কিনা স্যার। ও জি স্যার। হ্যাঁ, না, সঠিক, তুমি ওই যে কি বলে ওটাকে, কি সফটওয়্যার বলেছিলাম, জি স্যার পাওয়ার। জি পাওয়ার, জি স্যার। জি পাওয়ার ব্যবহার করার আগে জি পাওয়ার কিভাবে ব্যবহার করতে হয় তার কোনো থিওরি করে নেওয়া নাই, অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, জি স্যার, আমি টিউটোরিয়াল স্যার দেখছি স্যার। এফেক্ট সাইজ দিতে হয়, মানে পূর্ববর্তী গবেষণায় যে এফেক্ট সাইজ সেটা দিতে হয়, তোমার আলফার মান দিতে হয়, তুমি কত ধরবো আলফা, আরো কি কি জন্য দিতে হয়, স্যাম্পল সাইজ দিতে হয়, কি কি দিতে হয়, তুমি কি করে দেখি শুনি। স্যার আলফার ভ্যালু স্যার 0.5 ধরছি স্যার, তারপরে পাওয়ার 1 - বিটার ভ্যালু স্যার 0.95 ধরা হয়েছে স্যার। পয়েন্ট আর নাইন ফাইভ ধরছো কি জন্য? স্যার ওই যে 1 - বিটা পাওয়ার। না না, আরে বাবা, অনলাইনে যে আমি 0.8 না কেন, খালি উল্টা পাল্টা বলো কেন? 0.95 ধরে লাগে, অন্য না, অন্য মান কেন হলো না? স্যার ওইখানে স্যার 0.80 আছে একটা অপশনে স্যার, দিছি। 0.80 আছে, সেই জন্যই তো বলতেছি। জি স্যার, জি স্যার। তুমি 0.95 কেন ধরলা? স্যার আমি হয়তো মিস্টেক যত করছি। তুমি পাওয়ার বেশি ধরবা, তখন স্যাম্পল সাইজ কম চাইবে আর কি, এবং এটা ওই পাওয়ার রিস্ক করা তোমার ডিফিকাল্ট হয়ে যাবে। 0.80 ধরবা, তাহলে পার্টিসিপেন্ট সংখ্যা মানে বাড়বে। জি স্যার। আরেকটা অপশনে দেখি স্যার 156 স্যার, 78-এর ডবল স্যার, 156টা। না না, ডাবল টাবল আমি জানি না এই মুহূর্তে, তুমি আপাতত 0.80 ধরে করো। জি স্যার, তার আগে আবার একটু স্টাডি করে নিও যে জি পাওয়ারের ব্যবহার করতে হলে কি কি মান বসাতে হয়, তুমি মানগুলো ঠিক মতো বসাচ্ছ কিনা সেইটা আমার প্রশ্ন, বুঝো নাই? জি স্যার, কোন অনেকগুলা প্যারামিটার বলে, প্যারামিটার বসাতে হয়, বুঝতে পেরেছো? জি স্যার। আর স্যার এইখানে স্যার অ্যানোভার ক্ষেত্রে কয়েকগুলা অ্যানোভা আছে স্যার আবার ওইখানে। ভালো কথা বলেছো, হ্যাঁ, অ্যানোভা আছে, টি আছে, তোমার কোন টেস্ট তার উপর আবার নির্ভর করবে। জি স্যার, হুম আগে দাঁড়াও, তোমার আলফার মান, পাওয়ার কত ধরছো, তুমি যেটা ধরছো অনুমান করে ধরছো 0.95, অনুমান মান আমরা সাধারণত 0.80 ধরি। 0.95 রিস্ক করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আর এক ভাবে ধরা যায়, এই পূর্ববর্তী যে গবেষণা, ওই গবেষণাগুলো পাওয়ার কত ছিল, এফেক্ট সাইজ কত ছিল, সেগুলো তোমার জানা আছে? যে সার্ভে করেছে, ওগুলো দেখেছো, ওদের ওদের এফেক্ট সাইজ কত ছিল? দেখো নাই? স্যার ওগুলো, 0.80 স্যার, হ্যাঁ, 0.80। না, ওরা তো ধরেছে 0.80, কিন্তু রেজাল্টে দেখবা এফেক্ট সাইজ বলা আছে, এফেক্ট সাইজটা কত ছিল। ও ওই জিনিসগুলো কাজে লাগে। আপাতত তুমি 0.80 যদি করো, শুরু করছো, তো আমি অ্যাপ্রিসিয়েট করছি আর কি, এটা ব্যবহার করা। 0.80 ধরছো, ঠিক আছে। আর অ্যানোভা ক্ষেত্রে অ্যানোভা বিভিন্ন রকম আছে, টি টেস্ট বিভিন্ন রকম আছে, সেই জন্য তোমাকে দেখতে হবে কোন অ্যানালাইসিস, তার উপরে পরে আবার ঠিক করা হবে। আমরা অ্যানালাইসিস দিয়ে তারপর এটা বলবো, ঠিক আছে? জি স্যার, অ্যাপারেটাস, কম্পিউটার, এ পার্সোনাল কম্পিউটার, শুধু কম্পিউটার করে লেখে না, তাই না? জি স্যার, ফটোশপ সফটওয়্যার, 20 পেয়ার্স অফ ইমেজেস,
কম্পিউটারে কিন্তু শুধু বলা এনাফ না, কম্পিউটারের বর্ণনা দিতে হয়। বর্ণনা বলতে রেজুলেশন, তারপরে ওই যে কোন পিক্সেল, মডেল? হ্যাঁ মডেল, রাইট, এক্স্যাক্টলি। তুমি এই পারসেপচুয়াল এক্সপেরিমেন্ট গুলো দেখবে, এগুলা মন গড়া লিখতে হয় না, এই একই টাইপের এক্সপেরিমেন্ট করতে হয়, যে ওনারা কোনগুলো লেখে, আমরা ওইভাবেই শিখেছি, বুঝতে পেরেছো? জি এই স্যার। কম্পিউটার বলাটা এনাফ না। হ্যাঁ, এটা সাদা না কালো নাকি ফর্সা, এগুলো বলতে হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, পাত্রী দেখতে গেলে তো, ছেলে দেখতে গেলে তো নানান রকম বর্ণনা দিতে হয় না, জি তারপরে স্যার। পছন্দের বিষয়। এখানেও একই অবস্থা, বুঝছো? জি স্যার। ফটোশপ সফটওয়্যার 20 pairs of images। আচ্ছা, ইমেজ সঙ্গে 20 না কত সেটা দেখিয়ে পড়ে। ডিজাইন, না তুমি ডিজাইন কথাটা তাহলে পার্টিসিপেন্টস এর আগেই লিখবা, কারণ হলো পার্টিসিপেন্টস অ্যাপারেটাস প্রসিডিউর এগুলো আসলে ডিজাইনের পার্ট। ও ডিজাইন পরে লেখে, অ্যাপারেটাসের পরে লেখে। তো আমি মনে করি যে তোমার ডিজাইনটি আগে ঠিক করে ফেলবা, কারণ ডিজাইন উইল ইন্ডিকেট দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস, ঠিক না? জি স্যার। তুমি কিন্তু পার্টিসিপেন্ট 78 লিখেছো, তুমি কিন্তু ওই সফটওয়্যার দিয়ে করেছো, সেখানে তুমি ডিজাইন ফলো করে করেছো, সেটা ভুল হোক শুদ্ধ হোক, বুঝো নাই? জি স্যার। তার মানে কিন্তু ডিজাইন পরে কেমনে করে হয়, বলতে পেরেছি? জি স্যার। জি তো স্যার। তোমার ডিজাইনই তো ইন্ডিকেট করবে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কয়টা প্যারামিটার, মানে তুমি কত পাওয়ার ধরবা ঘাবি যাবি। সো এটা পার্টিসিপেন্টস এর আগে হবে, মেথডের পরেই। ওকে স্যার। তুমি প্রয়োজনে ডিজাইন টার্মটা ইউজ করবে না, কিন্তু বর্ণনা করবে, মেথডের আগে এই বাক্যটা লিখতে হবে, বুঝো নাই? ওকে স্যার। ডিজাইন হেডিং সাধারণত আমরা দেই না, পার্টিসিপেন্টস এর আগে এই ডিজাইন কথাটা বর্ণনাটা দিবে, কিন্তু ডিজাইন হেডিং থাকবে না। কেউ জানতে চাইবে যে ডিজাইন এর বর্ণনা করেছি আমি, হেডিং দেইনি, সাধারণত এটা দেওয়া হয় না। ও তো কি লিখেছে এখানে? এ 2/3 ফ্যাক্টোরিয়াল ডিজাইন। টুটা কি? টুটা হলো শেপ, দুই ধরনের শেপ না, জি স্যার। সেম ডিফারেন্ট। আর থ্রি হলো কালার, ন্যাচারাল, হাই কন্ট্রাস্ট, লো কন্ট্রাস্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন স্যার ন্যাচারাল, আপনি তোমার প্রশ্ন পরে, ন্যাচারাল কোনো কন্ট্রাস্ট নাই, যা স্যার অ্যাজ ইট ইজ, যা আছে, কিন্তু সেটা যা তোমাকে আছে জি স্যার ন্যাচারাল। সেটাও কিন্তু, সেটার কন্ট্রাস্টটাও তোমাকে দেখাইতে হবে, মানে ওটা মনে হয় দেখা সম্ভব না কত কন্ট্রাস্ট আছে। ওটা স্যার ছবি স্যার আমি অ্যাড করছি স্যার, ছবি দেখাইলে। এটা শোনো, এখন তো সাইকোলজি ডিপার্টমেন্ট খোলা নাই, যখন খুলবে, জি স্যার। তুমি ঢাকাতে থাকো, জি স্যার। এই কন্ট্রাস্ট তোমার স্টিমুলাস গুলো থাকলে, তোমার কাছে কম্পিউটার থাকলে বা ল্যাবে যে কম্পিউটার ইউজ করবে, ওই কম্পিউটার থাকলে এই কন্ট্রাস্ট গুলো মেজার করা সম্ভব, কারণ তোমার আর্টিকেল পাবলিশ করতে গেলে কন্ট্রাস্ট আসলে মেজার করতে হবে। ওকে স্যার। তাহলে স্যার কোনো ফটোশপ ল্যাবে। মেশিন আনা আছে কন্ট্রাস্ট মেজার করে, সেটা হলো যে আমি তোমাকে এখন একটু বলে রাখি, তুমি একটু করবা, তারপরে স্টাডি করবে যে কন্ট্রাস্ট কিভাবে মেজার করে স্টিমুলাসের। ওকে স্যার। হ্যাঁ, মেজার করার উপায় হলো যে আমাদের যে মেশিন আছে, এই পুরো কম্পিউটার, মনে করো তোমার তোমার যে স্টিমুলাসটা আছে, ওই স্টিমুলাসটা কালো, একদম কম্পিউটারের পুরো স্ক্রিনটা স্টিমুলাসের কালার করে নিয়ে এই ইয়েটা মেজার করব, এটার লুমিনেন্সটা মেজার করব। আবার ব্যাকগ্রাউন্ড মনে করো হোয়াইট দিব, তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লুমিনেন্স মেজার করব। এরপরে একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে কন্ট্রাস্ট মেজার করা, এটা ভেরি ইজি, এটা আমি দেখাও দিতে পারবো, বুঝছো? জি স্যার। জি স্যার। এটা আপাতত এটা তুমি লিখবে লুমিনেন্স মিটার, এইখানে আপনার কাছে লেখো লুমিনেন্স মিটার মডেলটা, এটা মডেলটা এখন তো আমি বলতে পারবো না, প্রয়োজনে অসুবিধা নেই, প্রেজেন্টেশন খোলা নাই, মডেলটা এই মধ্যে বলতে পারছি না। হ্যাঁ, ও লুমিনেন্স মিটার এটা হলো আমাদের লুমিয়া, মনে হয় লুমিয়ার কোম্পানি, মনে হয় জাপান জাপান জাপানের, 8 লক্ষ না কত লক্ষ টাকা দেখে নেওয়া হয়েছে। তো এটা এখানে লুমিনেন্স মিটার লিখে রাখো, আর একটা অ্যাপারটাসের ক্ষেত্রে স্যার। অ্যাপারেটাস। ওকে স্যার। কম্পিউটারের পরেই লিখবা, কম্পিউটারের পরেই লুমিনেন্স মডেল, ওটারও মডেল লাগবে, ক্ষমতা টমতা কত সেগুলো লাগবে, ওগুলা বের করা যাবে। তারপরে যাও দেখি, এই যে ইস পেয়ার লাস্ট ফর 3 সেকেন্ড, এই টাইমগুলো অন্যদের গবেষণা, আমি কিন্তু
এগুলা অন্যরা যে একই টাইপের গবেষণা করে তারা কতক্ষণ প্রেজেন্ট সেই অনুযায়ী ঠিক করে দেবে টাইম। ও স্যার ওনারা স্যার 5 সেকেন্ড ইউজ করেছে স্যার। আমি ভাবলাম স্যার অবজেক্ট গুলা সেক্ষেত্রে টাইমটা বেশি নিয়ে ফেলবে, যদি পার্টিসিপেন্ট বিরক্ত হয়ে যায়। না না, পারিশ্রমিক বিরক্তি না, তোমার তো টাইমটা এনাফ হতে হবে। ওরা কেন 5 সেকেন্ড দিয়ে সেটা নিশ্চয়ই যুক্তি দিয়েছে দেখো। ওকে স্যার। প্রয়োজনে পাইলটিং করবা, তোমার যদি 3 সেকেন্ড এনাফ হয় তুমি সেটা পাইলট করবা। ওকে স্যার। আপনার কি তুমি এইটা সমস্যা করছে দাঁড়াও। এটা আচ্ছা, after presentation participants should be recall মানে কি? Should be required to recall স্যার পার্টিসিপেন্টকে রিকল করতে হবে। paired list, হ্যাঁ? জি স্যার। Would be required বা would be asked to be required recall the missing link. আর এখানে images could be presented sequentially তো হবে না, randomly। ও জি স্যার। sequentially কেন? জি স্যার আমি স্টিমুলাস সবসময় randomly প্রেজেন্ট করতে হয়। ওরা কতগুলো ইমেজ, জি স্যার। ওরা কতগুলো ইমেজ নিয়েছিল? স্যার ওরা স্যার 60টা নিয়েছিল। আমার কাছে মনে হচ্ছে এত ইমেজ তুমি করতে পারবা? স্যার এইটা স্যার একটু আমার জন্য ডিফিকাল্ট স্যার। এগুলা ইয়া করতে হবে না, তোমার ইয়া কই, তোমার হাই কন্ট্রাস্ট লো কন্ট্রাস্ট একই স্টিমুলাস বিভিন্ন কন্ট্রাস্টে হবে না? জি স্যার, একটা হচ্ছে স্যার, ফার্স্ট হচ্ছে স্যার ন্যাচারাল কন্ট্রাস্টে আছে, তারপরে স্যার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ও এই যে প্রথম শেপ উইথ ন্যাচারাল কন্ট্রাস্ট, হ্যাঁ? জি স্যার, ওয়ান সিক্স কন্ডিশন। এরপরটা কি? দ্বিতীয় সেম শেপ উইথ হাই কন্ট্রাস্ট। কোন পর্যন্ত? তৃতীয় কোন পর্যন্ত? স্যার প্রথম কলাম এ, কলাম বি, কলাম এ, কলাম বি, এরকম স্যার প্রত্যেকটা একটা করে স্যার। না 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 না, এটা এইখানে আছে 1 2 3 4 5 6 1 2, তার মানে এইটা একই জিনিস। জি স্যার, প্রথম 3টা কন্ডিশনে একই রকম স্টিমুলাস, 3টা কন্ডিশনে, আর ডিফারেন্ট শেপে স্যার ডিফারেন্ট শেপ থাকবে দুটো। না না না, কলাম এ কলাম বি, কলাম এ কলাম বি, আচ্ছা বুঝছি। সেম শেপ উইথ ন্যাচারাল, সেম শেপ উইথ হাই কন্ট্রাস্ট, সেম শেপ উইথ লো কন্ট্রাস্ট, ডিফারেন্ট শেপ উইথ ন্যাচারাল। উইথ ন্যাচারাল কি হবে? ন্যাচারাল সেটিংস হবে মনে হয় স্যার। হ্যাঁ ন্যাচারাল, ন্যাচারাল সেটিং মানে ন্যাচারাল কালার। ন্যাচারাল কালার। আচ্ছা, ডিফারেন্ট শেপ উইথ হাই কন্ট্রাস্ট, ডিফারেন্ট শেপ উইথ লো কন্ট্রাস্ট। কালার ডিফারেন্ট কোথায় হচ্ছে? স্যার এখানে স্যার অবজেক্ট, কন্ট্রাস্টের মাধ্যমে। জি স্যার কন্ট্রাস্ট অবজেক্ট ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্স। কন্ট্রাস্টের মাধ্যমে হচ্ছে কালার। জি স্যার। আর শেপটা ভেরি করছো না? জি স্যার। সেম শেপ উইথ ন্যাচারাল। না আমার একটু এখানে মনে হচ্ছে কি সমস্যা আছে, সেটা হলো যে সেম শেপ উইথ ন্যাচারাল, এখানে সেম শেপ কিভাবে হলো? স্যার রিলেটিভলি সেম শেপ স্যার। একটাই তো, না না শেপ তো একটাই, এটা একটা শেপ, একটা শেপ, এটা প্রত্যেক আলাদা শেপ। সেম শেপ বলতে বোঝায় যে আমি কি বলে আবার প্রেজেন্ট করেছি, শেপটা একই আছে, এটা চেঞ্জ করে দিয়েছি, কন্ট্রাস্টটা। কন্ট্রাস্টটা চেঞ্জ করে। এখানে আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে আর কি, যে এটা হলো ন্যাচারাল অবজেক্টস জি স্যার। অফ সার্টেন শেপ, সেম শেপ, সার্টেন শেপ, এটা নির্দিষ্ট শেপ। সেম মানে তো মানে দুইজন জিনিস, দুইটা স্টিমুলাস একই। জি স্যার, কিন্তু স্যার এটা যেহেতু স্যার রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, একদম হুবহু স্যার জিওমেট্রিক্যালি পাওয়া সম্ভব না। আমি ওটা বুঝি, সেম কথাটা সঠিক নয় সেটা বুঝছি। ও স্যার তাহলে এখানে 13। সেম মানেটা কি? তোমার আমার একই, এখানে সেম কেমনে হলো? জি স্যার। সেম কোন দিক থেকে সেম? সেম শেপ, সেম শেপ মানে কি? একই শেপ। একই শেপ, হ্যাঁ। ওই একই শেপ, শেপ তাহলে স্যার একটাই অবজেক্ট, একটাই শেপ। একই মানে হলো আরো অবজেক্ট থাকবে কিন্তু শেপ একই, তা তো না। তোমাকে আমি বুঝতে পারলাম না। তোমার একটা বল আছে, আমার একটা বল আছে, সেম শেপের বল। জি স্যার। দুইটা আলাদা বল সেম শেপের, এখানে এরকম আছে? না স্যার,
তো একটু ডিফারেন্স আছে। সেমের মানেটা কি? সেমের মানেটা কি? এটা হলো শেপস উইথ ন্যাচারাল শেপস। এইখানে সেম টেম বলতে কিছু না, নির্দিষ্ট কিছু শেপ ব্যবহার করতেছি যেটা ন্যাচারাল। ওকে স্যার। সেম শেপ উইথ হাই কন্ট্রাস্ট, তাহলে তো হলো না। তোমার ওই শেপগুলোই, এইখানে যে শেপগুলো ন্যাচারাল ব্যবহার করছে ওই শেপই ব্যবহার করতে হবে, কন্ট্রাস্টটা চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি স্যার, আমি স্যার একটু বলবো হ্যাঁ, স্যার, এইখানে স্যার আমার একটু মানে কম্পিউটার না থাকার কারণে স্যার আমি সেম অবজেক্টটাকে গ্রাফিক্যালি স্যার চেঞ্জ করতে পারি নাই স্যার। একদম হুবহু ওই অবজেক্টটাই স্যার তিনটা কন্ডিশনে প্রেজেন্ট করা যাবে স্যার। সেক্ষেত্রে আমার ফটোশপে। যাবে না, করতে হবে। তুমি ওকে স্যার। করতে পারো নাই, তার মানে তুমি অন্য জিনিস এখানে রাখতে পারো না। তোমাকে বলতে হবে যে এই যে বাম পাশে যেগুলো আছে আমি এগুলো এখানে ব্যবহার করবো, কন্ট্রাস্টটা চেঞ্জ। কিন্তু ওকে তুমি স্যার। এখানে যদি ভিন্ন জিনিস দেখাও, মানুষ তো কনফিউজ হয়ে যাবে। জি স্যার। তোমাকে আমি বলি শোনো, নির্দিষ্ট 8টা বা 10টা শেপ, ন্যাচারাল শেপ সিলেক্ট করতে হবে। ওইটারই কন্ট্রাস্ট, একই জিনিসের কন্ট্রাস্ট বাড়াতে হবে, কমাইতে হবে। হ্যাঁ, এগুলা কমায়া কিন্তু আমার মনে হয় কন্ট্রাস্ট আর কালার এক আসবে না। আমার মনে হয় কালারটা ভিন্ন একটা ইয়ে নেওয়া উচিত। ভিন্ন কন্ডিশন স্যার। হুম, মনে করো যে এই যে টমেটো, এইটি সবুজ দিলা, জি স্যার। বুঝো নাই? জি স্যার। কারণ কন্ট্রাস্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা এক জিনিস না। যদিও কন্ট্রাস্টের মাধ্যমে কালার ফেড হয়ে যাবে, কিন্তু সেটা ভিন্ন জিনিস। তুমি কালারের প্রভাব দেখতে চাইলে মানে আমি তোমাকে বুঝাই, তুমি আবার এটার উপর কাজ করো না, ভালোই করেছো, কিন্তু প্রয়োজনীয় স্টিমুলেশনের কবে আমি তোমাকে আবার বলি, তুমি একটা ভেরিয়েবল নেওয়ার মানেটা কি? বিভিন্ন শেপ ব্যবহার করো, তাই নাকি? জি স্যার। কালার একটা ভেরিয়েবল মানে কি? কালার ইউজ। তার মানে কি, আমি যদি একটা টমেটো আর একটা যদি মিষ্টি কুমড়া নেই, আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। তাহলে একটা মিষ্টি কুমড়া, একটা টমেটো, জি স্যার। বুঝেছো? জি স্যার। একই মিষ্টি কুমড়া এবং একটা মিষ্টি কুমড়া এবং একটা টমেটো, দুইটা দিয়ে বুঝাচ্ছি, কারণ অন্যগুলো তুমি বুঝে নাও, ঠিক আছে? ওকে স্যার। তাহলে মিষ্টি কুমড়া কিন্তু পাকা হতে পারে, কাঁচা হতে পারে, ঠিক আছে? জি স্যার। তাহলে কাঁচা মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া দুইটাই ন্যাচারাল হলো, কিন্তু কালার কিন্তু ভিন্ন, জি কিন্তু স্যার। একই শেপ থাকতে হবে। জি তাহলে স্যার। হবে সেম শেপ ডিফারেন্ট কালার। ঠিক একই ভাবে তোমার কি বলে, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, একই টমেটো, টমেটো একটাই, ওইটি চেঞ্জ করতে হবে তোমাকে কালার। জি স্যার। জি স্যার। এটা আমি কিভাবে করবো আমি জানি না, তুমি পারো কিনা আমি জানি না। জি স্যার, এটা স্যার সম্ভব স্যার ফটোশপে। হ্যাঁ, তো একই শেপ থাকবে, কালার চেঞ্জ হবে, তাহলে কি আমার কালার একটা ভেরিয়েবল হলো, কি বলে, শেপ একটা ভেরিয়েবল হলো, কেমন? জি স্যার। এখন তুমি কন্ট্রাস্টের প্রভাব দেখতে চাও, তাহলে এই যে পাকা টমেটো, এটার কন্ট্রাস্ট বাড়ানো কমানো যাবে। আবার কাঁচা টমেটো, সেটার কন্ট্রাস্ট, এবং সবুজটাই কিন্তু জি স্যার। একটু বাড়ানো কমানো যাবে। এটা এই কন্ট্রাস্ট তুমি নিজেই করতে হবে, এটা তোমার অন্য লোকের উপর লাগবে না। ঠিক একই ভাবে পাকা বিলাতি, এটার কন্ট্রাস্ট চেঞ্জ করা যাবে, কমানো যাবে, বাড়ানো যাবে, ঠিক না? জি স্যার। আবার কাঁচা মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া, সেটারও কন্ট্রাস্ট বাড়ানো কমানো যাবে। তার মানে তোমার এখানে আসলে তিনটা ভেরিয়েবল থাকে। এটা হলো শেপ, কালার এন্ড কন্ট্রাস্ট। এখন সেই জন্য স্টিমুলাসের সঙ্গে কমাইতে হবে, কমায়া তাহলে তোমার তিনটা ভেরিয়েবল হলে তুমি প্রত্যেকটা কয়টা করে নিবা সেই অনুযায়ী দেখো। আমার মনে হয় বেশি ইয়াতে গেলে সমস্যা করে যাবে। জি স্যার, স্টিমুলাস কমাতে হবে তোমার এই তাহলে। কম্পিউটার নেওয়ার কালার নেওয়ার দরকার নাই। তুমি ন্যাচারাল অব দি কম্পিউটারের মধ্যে ন্যাচারাল না আসলে, বা আইপ্যাড ট্যাড মোবাইল টোবাইল এটা ন্যাচারাল না। তুমি এই যে সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া, তারপরে কি নিয়েছো, টমেটো, বাঘের ছবি, অ্যানিমেলের ছবি, এরকম নিয়ে তুমি ডিজাইন অনুযায়ী দেখো কয়টা মিনিমাম সার। যেমন মনে করো যে তুমি কি বললাম, তাহলে একটা হলো শেপ ভেরিয়েবল, আর একটা হলো কালার ভেরিয়েবল, আর একটা হলো কন্ট্রাস্ট ভেরিয়েবল, ঠিক না? জি স্যার। তার মানে যদি টিচার প্লিজ একটু প্রত্যেকটা যদি চার্জারটা নিয়ে তিনটা নিন তো। করে নাও, তাহলে কয়টা হয়? চার্জারটা নিয়ে একটু তিন, তিন মানে তিন 9 দিনে 27, অনেক, মানে 3 থেকে 3 নং 27, তিন। 27টা অবজেক্ট লাগবে না, তোমার ওটা চেঞ্জ করে করে 27টা হয়ে যাবে, বুঝো নাই? জি স্যার। আমি তোমাকে বুঝাতে পেরেছি?
স্যার এখানে স্যার মানে টোটাল স্যার 6টা কন্ডিশন স্যার। এখানে আমাকে 6টা কন্ডিশনে স্যার আলাদা আলাদা প্রেজেন্ট হবে না স্যার। না, 6টা কি হবে? এই কন্ডিশন আমি তোমাকে এই কন্ডিশন থেকে বোঝাচ্ছি না, আমি ওকে তোমাকে বোঝাচ্ছি কালার ইনটু শেপ, শেপ ইনটু কালার ইনটু কন্ট্রাস্ট। তাহলে আমি কয়টা শেপ নিব, তুমি কিন্তু এলে মনে করতেছো, তুমি দেখো তুমি কয়টা শেপ নিবা, তারপরে তোমার অবজেক্ট নাম্বার ঠিক হয়ে যাবে। শেপ কয়টা নিবা? বিলাতির এক শেপ, মিষ্টি কুমড়ের এক শেপ, ইয়া কি বলে টমেটোর আরেক শেপ, বাঘের এক শেপ, অ্যানিমেল একটাই নাও। তুমি ভিন্ন ভিন্ন জিনিসের একটা জিনিস নাও, বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, অ্যানিমেল একটা নিলা, একটা সবজি নিলা, একটা ফল নিলা, এরকম তুমি মানে ভিন্ন ভিন্ন জিনিস নাও। আমি তোমাকে বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। আমের এক ধরনের শেপ, আবার ইয়া কি বলে আহ, আহ, আমের এক ধরনের শেপ, টমেটোর এক ধরনের শেপ, শেপ ভিন্ন, তাহলে যে ডিফারেন্ট শেপ। আমি যেটা বুঝাচ্ছি, তোমার ভেরিয়েবল হলো 3টা। এখন প্রত্যেকটা ভেরিয়েবলে কয়টা লেভেল নিবা সেই অনুযায়ী তোমার অবজেক্ট ঠিক হয়ে যাবে। স্যার অবজেক্ট মানে স্টিমুলাসের সংখ্যা ঠিক হয়ে যাবে। স্যার আমি তোমাকে 3টা। বোঝাতে পারছি? জি স্যার। স্যার 3টা ইন্ডিপেন্ডেন্ট আমি ভেরিয়েবলের জন্য। 3টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট। আমি যেটা বলতেছি যে মনে করো 4টা নিলাম, আমি শেপ নিলাম, শেপ তুমি লিখো না, শেপ ইনটু কালার ইনটু কন্ট্রাস্ট। তুমি কন্ট্রাস্ট আছে, ঠিক আছে? তো জি শেপ স্যার। নিবা, মনে করো তুমি শেপ নিবা দুইটা, আমি ছোট দিয়ে একটা বুঝাই নাকি। ওকে স্যার। দুইটা শেপ নিবা, মনে করে একটা মিষ্টি কুমড়া আর একটা বাঘ, কেমন? জি স্যার। কালার চেঞ্জ হয়ে যাবে। কালার নিবা কয়টা? কালার মনে করো 3টা নিবা, ঠিক আছে? জি তাহলে স্যার। 2 × 3, কন্ট্রাস্ট 3টা, একটা ন্যাচারাল আর একটা হাই, একটা লো। 3 3 × 9, 9 2 × 18। এই 18টা স্টিমুলাস, কিন্তু 18টা স্টিমুলাস মানে 18টা ভিন্ন ভিন্ন না। ওই যে দুইটা শেপ, তার কালার 3 রকম হবে, আবার কন্ট্রাস্টও 3 রকম হবে। এখন তুমি এই যে তুমি যে এখানে যেমন 6টা কন্ডিশন লিখছো এইভাবে 2 × 3 × 3, এটাকে তুমি এখন এইভাবে করবা, সাজাবা, সাজিয়ে তোমাকে এটা করতে হবে। ও তাহলে স্যার 2 ইন্টু 3 ইন্টু। এটা তো আমি এক্সাম্পল দিছি, তোমাকে ঠিক করতে হবে তুমি কয়টা নিবা দেখো তুমি। জি স্যার। করতে গেলে বোঝা যাবে, এখন এখন অনুমান করে ঠিক করা যাবে না। কারণ আমার যদি একই জিনিসের কালার চেঞ্জ করতে হয় এবং কন্ট্রাস্ট চেঞ্জ করতে হয়, তাহলে তো সমস্যা নাই। জি স্যার। তুমি তো এগুলো সব নতুন নতুন জিনিস নিয়েছো, কার সাথে কার তুলনা করবা তুমি? হাউ? জি স্যার। বুঝো নাই? জি তোমার স্যার। জি ভেরিয়েবল তো আসতে হবে, ভেরিয়েবল আসতে হবে কালার, ভিন্ন ভিন্ন কালার। তোমার কন্ট্রাস্ট আসতে হবে, ভিন্ন ভিন্ন কন্ট্রাস্ট। তোমার শেপ আসতে হবে ভিন্ন ভিন্ন। তুমি শেপের সাথে শেপ তুলনা করবা, তো বুঝো নাই? জি স্যার। জি স্যার। আমাকে অবজেক্টটা একই রাখতে হবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে। হুম, বুঝতে পারছো? অবজেক্ট এক জি নাই, স্যার। শেপ শেপ একই বলতে কি বোঝাচ্ছ? দুইটা, শেপ একই। তুমি যদি দুইটা যদি বলো যে তুমি টমেটো এবং ইয়া কি বলে মিষ্টি কুমড়া। মালটা একই একই শেপের, এটা এটা বলাটা কতটুকু ঠিক হবে তা আমি জানি না, এটা একই একই শেপের না। জি স্যার। আমার কথা হলো যে তুমি শেপ বলতে তোমার আহ, সেটা যদি টমেটো এবং কাছাকাছি, তুমি এভাবে আলোচনা করেছিলা যে জি স্যার। টমেটো এবং কি বলে আপেল একই শেপের, হ্যাঁ সেটা তুমি করতে পারো, হ্যাঁ, কিন্তু কালার একই করতে হবে, কালার ভিন্ন করতে হবে, করে তারপরে কি করতে হবে। মূল কথা আমার ভেরিয়েবল থাকতে হবে, জি স্যার। ভেরিয়েবল যেটা বোঝা যায়। তোমার এইভাবে এই যে আমাকে যে এখানে দেখাচ্ছ এ কলাম বি কলাম, তারপরে আবার এ কলাম বি কলাম, হ্যাঁ দেখো এখানে এ কলামে আছে হলো মিষ্টি কুমড়া, এইখানে বি কলামে আছে হলো কি, এটা টমেটো। টমেটো। তাহলে তুমি কি বুঝতে চাচ্ছ দুইটা একই শেপ? নো, একই শেপ কেউ বলবে না। একই শেপ না। হ্যাঁ, তুমি যদি একই শেপ বলতে পারো না। তুমি যদি ইয়া করতা যে আপেল এবং টমেটো, হয়তো আসতে পারত। আমাদের মনে হয় এরকম আলোচনাই হয়েছে, দুইটাতে এক শেপ না, একই, হ্যাঁ একই শেপ। না স্যার তাহলে স্যার এখন যদি দুটো একই রকম শেপ আমি নেই তবে কি হবে স্যার? এখানে মিষ্টি কুমড়ার জায়গায় যদি আপেল নেই বা মালটা নেই।
সেইটা হয়তো হতে পারে। সেই জন্যই তো আমার তো ওইভাবে আলোচনা ছিল, তুমি কিন্তু আগে আলোচনা চেঞ্জ করে ফেলছো। কামরা, তুমি এইভাবে আলোচনা করো, সেটা হয়তো কাছাকাছি হতে পারে যে হ্যাঁ সেম বলতে কাছাকাছি। আর স্যার কন্ট্রাস্টের যে বিষয়টা সিমিলারিটি, স্যার। সিমিলারিটি, হ্যাঁ জি স্যার। সিমিলার শেপ, সেম বলবা না। এই সেম ওকে। বলে তুমি গন্ডগোল পাকাইছো। জি স্যার, সিমিলার শেপ স্যার। বুঝতে পারছো? রিলেটিভলি কাছাকাছি। সিমিলার আর শেপ সেম এক না। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। জি স্যার। তাহলে তুমি মিষ্টি কুমড়ার জায়গায় আপেল নিতে পারো, তাহলে এই যে টমেটো এবং আপেল কাছাকাছি শেপ, সেম সিমিলার শেপ, এইটা হতে পারে। কিন্তু এটা জি হতে পারে স্যার। আমার মনে হয় সেটি তোমার পারপাস ছিল প্রথম। জি স্যার, নাকি আমি ভুল স্যার আছে? অবজেক্টটা সিলেকশন এখানে ভুল ঠিক হয়েছে। একইভাবে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়ার মতো কিছু পাওয়া যায়, মেলন পাওয়া যায়, দেখছো বাজারে? জি স্যার, ওইরকম আছে স্যার। হ্যাঁ, মিষ্টি কুমড়ার মতো মেলন পাওয়া যায়। তোমাকে যেভাবে আলোচনা করি তুমি সেভাবে এখানে দিতে পারো না, এই জন্য আমি কনফিউজ হয়ে গেছি। স্যার আরেকটু কথা ছিল স্যার। স্যার হুম, এখানে স্যার যেহেতু অবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা বেসিক্যালি দেখা হচ্ছে স্যার, মানে কন্ট্রাস্ট। ওইটা কন্ট্রাস্ট, হ্যাঁ ওইটা, হ্যাঁ বলো। স্যার এখন শেপ, কালার এন্ড কন্ট্রাস্ট এই তিনটা ভেরিয়েবলকে আমি স্যার প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কয়টা লেয়ার তাহলে স্যার রাখবো? আমি এইভাবে মুখস্থ বলতে পারবো না। এই যে তোমাকে বসতে হবে কাগজ কলম নিয়ে, 2x3x3 নিয়ে বসতে হবে কয়টা লাগে। এটা কেউ মুখস্থ বিদ্যা বলতে পারবে না। তোমার কয়টা লাগে সেটা ডিজাইন করতে গিয়ে দেখতে হবে। ও জি স্যার। তুমি যদি শেপ যদি 3টা করো তখন আমার বেড়ে যাবে, বুঝো নাই? জি স্যার। সেই জন্য লেভেল, তুমি যে একটা ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেক ইন্ডিপেন্ডেন্ট কয়টা লেভেল নিচ্ছ, জি তুমি এটা স্যার। করতে গিয়ে দেখবা যে তোমার জন্য কনভেনিয়েন্ট হয়, যেন আবার যুক্তিসঙ্গত হয়, যে না ওদেরগুলা দেখো ওরা কি করেছে, ওদেরগুলা দেখো, সেই অনুযায়ী তুমি যুক্তিসঙ্গত ভাবে তোমাকে ঠিক করতে হবে। এটা তো প্রপোজাল প্রেজেন্টেশন। সেখানে তুমি পরে বাড়ালে এটা 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 এটা, মানে এটা বাড়ানো কমানো যেতে পারে, টেন্টেটিভ প্রপোজাল প্রেজেন্টেশন, ঠিক আছে? তোমার জি উপরে স্যার। কিন্তু লিখবা, এখন লেখা রাখো একদম ফার্স্ট পেজে, মানে টেন্টেটিভ প্রপোজাল। টেন্টেটিভ মানে হলো সম্ভাব্য। স্যার এখানে স্যার এক্সটার্নাল যখন থাকবে স্যার তখন টেন্টেটিভ লেখা থাকলে সমস্যা আছে? হ্যাঁ, স্যার মানে ফাইনাল প্রেজেন্টেশন আর কি, যখন আমাদের প্রেজেন্টেশন দিব তখন টেন্টেটিভই তো থাকবে স্যার, তাই না? মানে ফাইনাল প্রেজেন্টেশন পর্যন্ত। ফাইনাল প্রেজেন্টেশন মানে? মানে 30 তারিখে স্যার যে আমাদের প্রেজেন্টেশনটা, হুম, ওইখানে স্যার টেন্টেটিভ প্রপোজাল টেন্টেটিভই দিব। তো। প্রপোজাল প্রেজেন্টেশন মানে কি? এটা হলো আমি প্রপোজ করছি, এটা চেঞ্জ হতে পারে। ও জি স্যার। থিসিস করার আগ পর্যন্ত সব টেন্টেটিভ, জি স্যার। করা হয়ে গেলে টেন্টেটিভ না। আমি তো তোমাকে প্রেজেন্টেশনের কথাই বলতেছি, টেন্টেটিভ কথা। তারপরে যাও, তাড়াতাড়ি যাও, আরো স্টুডেন্ট আছে। স্যার যেটা অ্যানালাইসিস। না, এটা তোমার টু আগে আগে অনুযায়ী ঠিক ছিল, তাই না? এখন যদি 3টা ভেরিয়েবল যদি হয় সেক্ষেত্রে তোমার 3 হয়ে যাবে। ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, 3 আনোভা তুমি কি প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক? আনোভা প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক আছে। তোমার রেসপন্স কি, পার্টিসিপেন্টের রেসপন্স কি সেটা তো বলো না। দেখি আগেরটাতে যাও তো আবার। পার্টিসিপেন্ট রেসপন্স করবে কিভাবে, প্রসিডিউরে, সেটা বলাটা খুব জরুরি, এটা কিছুই বলো নাই। স্যার এটা হচ্ছে স্যার আমার অনুযায়ী জয় এই এখানে আয় তাড়াতাড়ি। প্রত্যেকটা পেয়ার দেখানো হবে, তারপর পার্টিসিপেন্টদেরকে যে কোনো একটা ওয়ার্ড মিসিং, এখানে বিভিন্ন অ্যানিমেলের ফিগার ছবি দিয়ে মিসিং দিতে থাকবে পারবি না? এবং সেই ফিগারে ব্ল্যাঙ্ক জায়গায় কি ছিল সেটা রিকল আচ্ছা করতে হবে। থাক, আমি একটু পরেই করে দেই, হ্যাঁ? এবং এই স্যার আমি তো দেখতে আচ্ছা। পাচ্ছি যে ইফেক্টের শেপের ইফেক্টটা আমার স্যার প্রপোজালে ব্ল্যাঙ্ক জায়গায় কি ছিল এখানে তুমি দেখাতে পারছো না, না দেখালে আমি বুঝবো না সঠিক হচ্ছে। স্যার যেমন স্যার ফার্স্ট। না না, সেইটাই কিন্তু মেইন ইম্পর্টেন্ট বিষয়। আসল যে সাধু স্টিমুলাস করা ছবি দেখালা, এগুলো আমাদের কাছে না। আপনার আমাদের প্রক্রিয়াটা, হ্যাঁ, যে কি দেখাচ্ছ, তার কাজটা কি, পার্টিসিপেন্টের কাজটা কি, এটা ছবিতে দেখাতে হবে। এখন তুমি বলতেছো আমি কিছু বুঝতেছি না। স্যার এইটা স্যার আমি আপনাকে বুঝতে পারি না স্যার, একটু বলতেছি স্যার। স্যার এখানে ফার্স্ট কলামের যে অনুযায়ী ছবিটা আছে র্যান্ডমলি স্যার পরবর্তীতে আহ, হয় কলাম এ কিংবা কলাম বি এর একটা ঘর ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে পার্টিসিপেন্টদের বলতে হবে যে এই পেয়ারে আর একটা ফিগার কি ছিল। একটা ফিগার ছিল, হ্যাঁ হ্যাঁ এটার কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি নাম বলবে নাকি তোমার নাম দেওয়া থাকবে টিক মার্ক মারবে? স্যার নাম বলবে। নাম বলবে, তার মানে নেম কলিং। নেম কলিং। এটা এটা লিখে রাখো, পার্টিসিপেন্ট টাস্ক উইল বি দা নেম, কি বলবে, নেমিং, নেমিং নেমিং। নেমিং, এটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে, নেমিং টাস্ক, নেমিং, মানে নাম কি ছিল সেটা বলা, নেমিং টাস্ক। নেমিং। হ্যাঁ, অবজেক্টের নাম কি ছিল সেটা বলো, মিসিং অবজেক্টের দেন নেমিং টাস্ক লিখে হাইপেন দিয়ে লিখে রাখো। দ্য পার্টিসিপেন্ট উইল বি আস্কড টু
টেল দ্য নেম অফ দি মিসিং অবজেক্ট। জি স্যার। এটাকে বলেন নেমিং টাস্ক বলে। এখন এইটা কি তুমি রেকর্ড করবে কি কম্পিউটার সফটওয়্যারে, নাকি তুমি সে বলবে মুখে, তুমি কাগজে কলমে লিখে নিবা? স্যার এখানে স্যার আমি নোট করব স্যার কাগজে কলমে। সেটা তো বলতে হবে তোমাকে এখানে। হ্যাঁ, যে পার্টিসিপেন্ট রেসপন্স উইল বি রেকর্ডেড ম্যানুয়ালি অন এ শিট অফ পেপার, এটা তুমি ইম্পর্টেন্ট বিষয়। সফটওয়্যারের মাধ্যমে তখন এক্সটার্নাল জিজ্ঞেস করবে, তুমি সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক করতে পারবে না? অটোমেটিক করতে পারলে তাহলে তোমার সেখানে হস্তক্ষেপ হতো না, যে এফেক্ট যেটা এক্সপেরিমেন্টাল এফেক্ট যেটা সেটা করতো না। আচ্ছা আচ্ছা স্যার, এটা স্যার করা সম্ভব স্যার? ব্ল্যাঙ্ক জায়গায় সে স্যার টিক মার্ক দিবে স্যার, যদি স্যার কারেক্ট হয়। আর টিক মার্ক দিবে না, ওখানে ব্ল্যাঙ্ক জায়গায় কি ছিল তারপরে উত্তর আসবে। জি স্যার। এটা যদি সিস্টেম আছে এক্সপেরিমেন্ট করার, তারপরে উত্তর আসবে, দুইটা অবজেক্টের নাম আসবে বা তিনটা বা কয় চারটা নাম আসবে, সেখান থেকে সে টিক মার্ক মারবে কোনটা। জি স্যার, অপশন দেওয়া হবে তাহলে স্যার। স্যার বুঝতে যেহেতু পারছো? স্যার। জি স্যার। তুমি মিসিং স্ক্রিনটা দেখালে এই কলামটাই আসবে, একটা মিসিং আছে, তার কাজ হবে মিসিংটাতে কি ছিল, এই কি যে ছিল সেটা কোথায় পাবে, তার এটা মিসিংটা চলে যাবে, জি স্যার। চলে গিয়ে এই স্ক্রিনটা চলে গিয়ে নতুন স্ক্রিন আসবে, সেখানে অপশনগুলো আসবে এবং আচ্ছা সেই অপশনে সে টিক মার্ক মেরে আনসার দিবে। স্যার, এক্ষেত্রে স্যার অপশনে কয়টা অপশন রাখা যায় স্যার তাহলে? এটা দেখো ওনারা কি করেছে, আমি এগুলা কিছুই করবো, আমি নিজে এক্সপ্লেন করতে গেলে আমি স্টাডি করে নিই, এগুলো আমার মুখস্থ বিদ্যা না। আর স্যার বিষয়টা হচ্ছে ওরা যে প্রসিডিওর স্যার ইউজ করেছে, আমরা তো স্যার হুবহু ওইটা ফলো করতে পারি না স্যার, তাই না? না না না, প্রসিডিওর কিছু বিষয় আছে যে সায়েন্টিফিক বিষয়গুলো চেঞ্জ করা যায় না, না করতে পারলে হচ্ছে উন্নত কিছু করতে হবে। তুমি তার মানে ওটা করতে পারি না, এমন কিছু করবো না যেটা রাবিশ হবে। জি স্যার। তোমাকে তো আমি একটা ফলো করতে বলি নাই, তোমার আরো স্টাডি করতে হবে, স্টাডি করে আবার ঠিক করতে হবে যে কোনটা আমার জন্য ভালো হয়। ওকে স্যার। হ্যাঁ, কাউন্টার ব্যালান্সিং, কেউ যেন কাউন্টার ব্যালান্সিং করছে দেখে তুমি করতে পারো না। নো, কাউন্টার ব্যালান্সিং এর কিছু উদ্দেশ্য আছে, সেটা তোমারও কাজে লাগবে, তুমি কেন করবে না? এইটা কথা ঠিক না, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। প্রেজেন্টেশন পার্টিসিপেন্ট কিভাবে করবা, সায়েন্টিফিক ওয়েতে করবা, ওরা সায়েন্টিফিক ওয়েতে করছে, তুমি ওদের সাথে সেন্স আনার জন্য উল্টা পাল্টা প্রেজেন্ট করবে, তা চলবে? কিছু এখানে যুক্তি আছে এবং এখানে ব্যাপার আছে আরো, স্টিমুলাস কতক্ষণ পার্টিসিপেন্টের সামনে থাকবে, তোমার মিসিং স্ক্রিনটা কতক্ষণ সামনে থাকবে, উত্তরের যে অপশনগুলো সেটা কতক্ষণ থাকবে, নাকি মিসিং স্ক্রিন তার নিচেই অপশনগুলো দিয়ে দিবা, তাহলে আলাদা স্ক্রিনে আসলো না, তার নিচেই অপশনগুলো দিয়ে দিবা, সেখানে টিক মার্ক মারবে এবং সেগুলো রেকর্ড যদি অটোমেটিক না হয় তাহলে তোমাকে নিজেকে রেকর্ড করতে হবে, সেই ব্যবস্থা যদি না পারো। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। স্যার বিষয়টা স্যার প্যান্ডেমিক কমপ্লেক্স হয়ে গেছে স্যার। হ্যাঁ, কমপ্লেক্স হয়ে গেছে। পার্টিসিপেন্ট স্টিমুলাস কমাও, এত স্টিমুলাস না। জি স্যার, তাহলে আমি স্টিমুলাস কমাই স্যার। আর 2 into 3 স্যার, যেটা শেপ, কালার আর কন্ট্রাস্ট। এখন তুমি দেখো, যদি কন্ট্রাস্ট যদি না নিতে চাও, জি স্যার। শেপ এন্ড কালার, জি স্যার। পার্টিসিপেন্ট কারা তোমার? আর স্যার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ, এই তো, যদি আন্ডার গ্রাজুয়েট নাও তাহলে কন্ট্রাস্ট আনা উচিত, আর যদি বাচ্চাদের নাও তাহলে শুধু শেপ আর কালার দিলেই মনে হয় চলবে। সেই জন্য ওই যে বললাম না, তুমি বলছো কি করো, এটা আমার ভাষায় বলা খুবই মুশকিল যে তোমার স্টিমুলাস কতগুলো হচ্ছে, কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে, হ্যাঁ, এবং কি করছি, কাদেরকে নিয়ে করছি, তার উপর নির্ভর করছে আর কি। বুঝতে পারছো? স্যার আমি স্যার খুব নার্ভাস ফিল করতেছি স্যার। আর বাসার কারণ নাই। হ্যাঁ, কাজ তো করেই ফেলছে ইনশাআল্লাহ, এখন তোমার এইখানে ডিজাইন করতে হবে, এটা নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। ইউ ডিসাইড যে তুমি যদি বাচ্চাদের উপর করো তাহলে বাচ্চারা এই জিনিসগুলো চিনে, তো তাহলে তুমি শুধু কালার আর ইয়া নিলা, কি বলে, শেপ নিলা। আর যদি আন্ডার কাজে তাহলে তিনটাই নিয়ে আসলাম, স্টিমুলাস কমা দিবা। এটা না না, নার্ভাস ফিল করো, তুমি তো করেছো, সুন্দর করে করেছো, যে কয়টা কলাম করেছো তুমি ওই একই ভাবে 2 by 3 by 3, তুমি নিয়ে দেখো কয়টা কম্বিনেশনে, কয়টা কন্ডিশনে তুমি তো করেছো রে বাবা অলরেডি। এরকম কন্ডিশন নিয়ে সেই অনুযায়ী তুমি অবজেক্ট গুলো পুট করো, যে কয়টা অবজেক্ট তাহলে লাগে। এবার এই মুহূর্তে অবজেক্ট বিভিন্ন কন্ট্রাস্টে না থাকলে তুমি ওয়ার্ডে লিখলে তাহলে তুমি বুঝলা যে হ্যাঁ, আমার কয়টা অবজেক্ট, এখানে কয়টা অবজেক্ট বলতে মিষ্টি কুমড়া তোমার কয়টা লাগে, তুমি একটা মিষ্টি কুমড়া আমি তিনবার ব্যবহার করতে পারবো, একটা ন্যাচারাল কালার, ন্যাচারাল কন্ট্রাস্ট, আর একটা হাইপার আর লো কন্ট্রাস্ট, তাহলে একটাতেই তিনটা হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। তাহলে সেই জন্য তোমার নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। স্যার এখন আন্ডার গ্রাজুয়েট যদি নাও, বাচ্চাদেরকে নিলে তুমি কন্ট্রাক্ট ব্যবহার করা হয়তো এতগুলো তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিফিকাল্ট হয়ে যাবে। আর আন্ডার গ্রাজুয়েট নিলে তবে কন্ট্রাস্ট নিতে পারলে, কিন্তু আন্ডার গ্রাজুয়েট কেন নিবে এরা? তুমি কি ফিল করো, তো হোয়াট ইজ দ্য হাইপোথিসিস, ওরা কি চিনতে পারবে না? আমার তো মনে হয় সমস্যা পড়ে যাবে, দেখা গেল যে কষ্ট করে করলা, কোনো ফলাফলে আসছে। এই স্যার কিছু কিছু ইনসাইট থাকতে হয়, ইনসাইট আমি যেগুলো করছি এটা কি তাদের জন্য আসলেই এটা করা ডিফিকাল্ট হবে কিনা,
যদি ডিফিকাল্টি লেভেলটা ওই মাত্রায় না দিতে পারো, সবাই 100% কারেক্ট করবে, বুঝো নাই? জি স্যার। সো ইট উইল বি মিনিংলেস। আমি তোমাকে বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে স্যার আমি স্যার কন্ট্রাস্ট বাদ দিয়ে কি স্যার বাচ্চাদের ক্ষেত্রে এটা স্যার মিনিংফুল হওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, বাচ্চাদের করতে পারি, জিনিসগুলোতে বাচ্চারা চিনি জানে, তাই না? জি স্যার। সেক্ষেত্রে তুমি কালার কন্ট্রাস্টও করতে পারো, বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আমার বিষয়টা হলো যে আন্ডার গ্রাজুয়েট কেন নিচ্ছে আমি জানি না। আর আন্ডার গ্রাজুয়েট নিতে গেলে তো সব মানে 100% ফুল আনসার করে ফেলবে সবাই, তখন কি করবা? ওরা স্যার আন্ডার গ্রাজুয়েট ইউজ করেছিল স্যার, মানে কালার এবং শেপের ক্ষেত্রে। এটা তো ভালো তোমার জন্য, তুমি করবো। আন্ডার গ্রাজুয়েট করেছে, আমি বাচ্চাদের নিয়ে করতে চাই, ডেভেলপমেন্টটা দেখতে চাই তাদের, আরো ভালো হবে। ওকে স্যার, তাহলে স্যার আমি বাচ্চাদের। নতুনত্ব, ওই যে বললাম রেশনাল, জি আমি স্যার। রেশনাল কেন বললাম? যেটা অবজেক্ট রিকগনিশন, এটা ডেভেলপমেন্টের বিষয় না, জি স্যার। জি স্যার। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। তো বাচ্চাদের নিয়ে করবা, কিন্তু সেক্ষেত্রে আবার এতগুলো বাচ্চা পাবে কিনা, কোন বয়সে নেবে, সেটা একটা ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। জি স্যার। তাহলে স্যার বাচ্চাদের নিয়ে করলে তো স্যার আমার শেপ আর নার্ভাস কোনো কারণ নাই। তোমাকে আমি আবার বলতেছি, প্রয়োজনে তুমি প্রেজেন্টেশন পর্যায়ে লেভেলের সঙ্গে কমাও, 2/2/2 করো, কথা বলতেছি। জি স্যার। পরে তুমি প্রয়োজনে বাড়াবা, অথবা আমরা রিকমেন্ড করি। তবে বুঝতে পারলে ব্যাপারটা? দুইটা শেপ, দুইটা কালার, দুইটা কন্ট্রাস্ট দুইটা না করে কন্ট্রাস্ট তিনটেই করা উচিত। তুমি যেটা বলছিলে ন্যাচারাল, হাই এন্ড লো, বুঝো নাই? জি স্যার। তুমি শেপ দুইটা করতে পারে, কালার দুইটা করতে পারে, তাহলে 2/2/3 তো কমই হয়ে গেল 12টা। এখন কিন্তু 12 হয়ে গেল, বুঝছো? জি স্যার। স্যার আমি স্যার। আমি মনে করি বাচ্চাদের নিলে তোমার রিসার্চ আরো ভালো হবে। মানে কেন বলতেছি, এটা আমার ধারণা যে আমি তো জানি না, বললাম তুমি তো আসলে কন্ট্রাস্টগুলো চেঞ্জ করে যদি দিতে, তাহলে আমি বুঝতাম যে আমি নিজেই চিনতে পারি। দেখা গেলো যে পারি সবাই সবগুলো সঠিক অ্যান্সার করে, তখন তুমি কি করো বলো? তখন বুঝতে স্যার পারবা, মিনিং। তখন একটা ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে জানো? জি আর স্যার। একটা গ্রুপ নিতে হবে বাচ্চাদের, আর একটা গ্রুপ নিতে হবে বাচ্চাদের। তুমি এক কাজ করতে পারো, বাচ্চাদের একটা গ্রুপ নিলা, আন্ডার গ্রাজুয়েট একটা গ্রুপ নিলে, তাহলে তুমি তুলনা করতে পারো, তাহলে ডেভেলপমেন্ট সাইকোলজিও কভার করবে, পারসেপশনকে কভার করবে, নিউরো সায়েন্সকে কভার করবে, খুব সুন্দর একটা রিসার্চ হয়ে যাবে। ও স্যার, তাহলে আমি কম্পারিজন করবো বাচ্চা এবং তাহলে adult। তুমি স্টিমুলাস কমে আসলে এখন সুবিধা হবে। তোমার 2/2/3, দুইটা কালার, দুইটা শেপ, দুইটা কালার, তিনটা কন্ট্রাস্ট, বুঝো নাই? জি ওরা স্যার। করছে অ্যাডাল্টদের উপর, তুমি করবে অ্যাডাল্ট প্লাস চাইল্ড, সো দ্যাট ইউ ক্যান কম্পেয়ার এন্ড ক্যান সি দ্য ডেভেলপমেন্টাল ট্রেন্ড, ডেভেলপমেন্টটা মানে কেমন হয়েছে, বুঝো নাই? জি স্যার। এটা কিন্তু সুন্দর হতে পারে, এই যে এইভাবে নতুনত্ব আনতে হয়। ওকে স্যার, তাহলে 2 into 3 কন্ডিশন স্যার, আমি তো যেখানে বলছি শেপ দুইটা, কালার দুইটা, কন্ট্রাস্ট তিন, সেক্ষেত্রে কিন্তু পার্টিসিপেন্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। চাইল্ডদের একটা গ্রুপ, আর স্যার এটা কি স্যার তখন বিটুইন গ্রুপ ডিজাইন হবে? বিটুইন গ্রুপ যাওয়া, হ্যাঁ তা ঠিক, বলা মুশকিল, ডাবল হবে কিনা এটা তুমি দেখো ইয়াতে জি পাওয়ার। আমি অ্যাপ্রিশিয়েট করি তুমি জি পাওয়ার ইউজ করেছো, তোমার যে এক্সটার্নাল সে তো সে জি পাওয়ার জানে, সে তো খুশি হয়ে যাবে তোমার এটা শুনে। জি স্যার। হ্যাঁ, তুমি পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যানালিসিস কথা লেখো নাই কেন? এগুলো তো লিখতে হয়। স্যাম্পল সাইজ উইল বি ডিটারমিন পাওয়ার অ্যানালিসিস লেখো। কারণ এখানে যে স্যাম্পল লিখছো না, কোথায় লিখছো? উপরে লিখছো, আর আগের পেজে স্যাম্পল যে ডিটারমিন করবে, যাও না উপরে পেজে, হ্যাঁ এর পার্টিসিপেন্ট কতগুলো ঠিক করবে, এটা পাওয়ার অ্যানালিসিসের মাধ্যমে লেখো ওখানে। স্যার সেখানে এখানে। মান কত কত ধরছা লিখবা, আলফা কত, তারপরে পাওয়ার 0.80 লিখবা, এগুলো তো আসল জিনিস এখানে পার্টিসিপেন্ট সিলেক্ট করবে। এটা স্যার পার্টিসিপেন্টের মধ্যে ডিসপ্লে করে দিব না স্যার? হ্যাঁ, ডিসকাস করে দিবা কিভাবে ডিটারমাইন, কিভাবে পাওয়ার অ্যানালিসিসের মাধ্যমে, নিচে লিখবা পাওয়ার অ্যানালিসিসের মাধ্যমে করা হয়েছে। দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট নাম্বার ডিটারমাইন্ড বাই পাওয়ার অ্যানালিসিস, পাওয়ার অ্যানালিসিস প্যারামিটারগুলো লিখবা, প্যারামিটারগুলো আলফা এত, জি স্যার। ঠিক আছে? তুমি যা যা ব্যবহার করে লিখছো ওটা এখানে লিখবা। তাহলে স্যার ডিজাইনে আমার পরিবর্তন আসতেছে, আর পার্টিসিপেন্ট এখানেই করবো, আর ডিজাইনটা স্যার উপরে যাবে। ডিজাইন পরিবর্তন হয়ে স্টিমুলাস কমে যাবে, 2/2/3, 12টা স্টিমুলাস হবে, এখন কনভিনিয়েন্ট হবে, এখন আর তোমার নার্ভাস আর কোনো কারণ নেই। যাও নিশ্চিত, তারপরে যাও দুইটা গ্রুপ লিখবা ওখানে, 2 গ্রুপস অফ পার্টিসিপেন্টস। চাইল্ডের গ্রুপ একটা, বয়সটা লিখবা, চিন্তা করো কত বয়সের সাথে তুলনা করবা, 10-12 বছর, আর এটা হতে পারে। অথবা 3 গ্রুপ নিতে পারো, 3 গ্রুপ, 3 গ্রুপ কোনটা স্যার? 5-6 বছর, 10-12 বছর, 18-20 বছর। হ্যাঁ, ও জি স্যার। না ওই যে কোনো ডেভেলপমেন্ট ট্রেন্ড তুমি নিশ্চয়ই জানো, তুলনা করতে হলে দুইটা পয়েন্টে আসলে টিপিক্যাল হয় তুলনা করাটা, বুঝো নাই? জি স্যার। ট্রেন্ডটা বোঝা যায় যে একদম ছোট বাচ্চা তারা কেমন ছিল, তার থেকে বড় তারা কেমন, তারপরে অ্যাডাল্ট তারা কেমন ছিল, তাহলে তুমি লাইন গ্রাফের মধ্যে বুঝতে পারবা যে ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে। আমি তোমাকে বুঝাতে পেরেছি? জি স্যার। এই একই প্রস্তাব ইয়াকেও দিয়েছি, মাধবীকেও দিয়েছি।
ও স্যার, এখন স্যার 2x2/2/3 এটা স্যার কিভাবে প্রেজেন্ট করবো এটা স্যার বুঝতেছি না স্যার। কেন তুমি তো এখানে করেছো যে 2/3 অলরেডি করেছো, 2/2/3 করছো, হ্যাঁ? স্যার সেক্ষেত্রে স্যার 12টা কন্ডিশন স্যার, না? হ্যাঁ দেখো তুমি মানে 2/3/3 তুমি এই 2 শেপ এ লেখো, শেপ বি লেখো, বা শেপ A1 A2, তুমি কালার A1 A2 A3 অথবা কালারের নাম লিখে ফেলো, হ্যাঁ? সরি, কালার এ সবুজ এবং লাল, ঠিক আছে? আর শেপের নাম না দিয়ে শেপ A1 A2 A3, কালার সবুজ এবং লাল, আর কন্ট্রাস্ট ন্যাচারাল লো হাই। এরপরে তুমি কম্বিনেশন করলে তুমি বুঝবা যে কয়টা কন্ডিশন হবে। এটা আমি বলে দিব, তুমি অলরেডি করেছো, এইভাবেই করবো। জি স্যার, কিন্তু স্যার এখানে স্যার একটা ভেরিয়েবল স্যার বাড়লো স্যার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা বিষয় বাড়লো, আমি বুঝছি তোমার প্রশ্ন, সেই অনুযায়ী করবা। যেমন এখানে কি, এখানে মিষ্টি কুমড়া লাল, লাল তো না, কি বলবে, হলুদ, হলুদ। ঠিক আছে? মিষ্টি কুমড়া হলুদ, ঠিক আছে? এখন তোমার এটা আচ্ছা, কালার কিন্তু সব অবজেক্ট একই নিবা। মিষ্টি কুমড়া সবুজ হলে আপেলও সবুজ, মিষ্টি কুমড়া হলুদ হলে আপেলও হলুদ, না হলে কিন্তু আবার কালার কিন্তু 20টা 10টা রকম হয়ে যাবে, বুঝো নাই? জি স্যার। মুই তো কালার বলতে দুইটা, তার মানে কি যত অবজেক্টই নাও কালার দুইটাই থাকতে হবে প্রত্যেকটা। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি? স্যার যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই স্যার, এটা মিষ্টি কুমড়ার ক্ষেত্রে যেমন সবুজ দিলাম, তখন স্যার বাঘের ক্ষেত্রেও কি স্যার সবুজ দিতে হবে? অবশ্যই সবুজ দিতে হবে, ওকে ওকে। অবশ্যই সবুজ দিতে হবে। তোমার তো কালার ভেরিয়েবল তো একটাই হবে, তুমি এক একটাতে এক রকম দিতে, কালার অনেকগুলো হয়ে গেল। ও আচ্ছা, কত ভেরিয়েশন আনা যাবে না, সবগুলোর ক্ষেত্রে সেম ভেরিয়েবল আনতে হবে? আমি তো বললাম 2/3 মানেটা কি, যত অবজেক্ট আছে সব দুইটা কালারের, একটা সবুজ একটা লাল কালারের। জি আবার স্যার। 2 শেপ, তার মানে কি যত অবজেক্ট আছে সব দুইটা শেপে। স্যার সেই ক্ষেত্রে স্যার অ্যানোভা কি 3 ওয়ে হবে? আরে অ্যানোভাটা না বার পরে, তুমি এখানে দোষ টেকো না, অ্যানোভা তো পরে। তুমি এইখানে শেপ বলতে তুমি বারবার চেঞ্জ করবা, শেপ বারবার কালার চেঞ্জ করবা, তুমি বুঝতেছো না বিষয়টা। দুইটা দুইটা জিনিস থাকলে সবগুলো সবুজ হবে, সবগুলো লাল হবে। 6টা যদি অবজেক্ট থাকে, 6টাই একবার সবুজ, 6টাই একবার লাল। হ্যাঁ, একটা সবুজ একটা লাল, আবার আরেকটা অবজেক্ট হলুদ আর একটা গোলাপি, নো। তোমার তো এই জিনিসটা সহজ বুঝা, আমি জানি না তুমি কেন বুঝতেছো না বিষয়টা। তুমি জি স্যার। বারবার কালার চেঞ্জ করতে, কালার তো অনেকগুলো হয়, দুইটা হলো না তো। স্যার এবার বুঝতে পারছি স্যার, শেপ দুইটা থাকবে, কালার দুইটা থাকবে, কন্ট্রাস্ট জাস্ট তিনটা থাকবে। হ্যাঁ, অবজেক্ট যাই হোক। জি স্যার জি স্যার। এখন স্যার বুঝতে পারছি স্যার। আর কন্ট্রাস্ট তো স্যার তিনটাই, ন্যাচারাল, হাই কন্ট্রাস্ট, লো কন্ট্রাস্ট। এটা হলো হ্যাঁ, 2/2/3। তার মানে ন্যাচারাল হাইয়ের ডেফিনিশন থাকতে হবে, সবগুলো কন্ট্রাস্ট একই রকম হতে হবে। অর্থাৎ লো যেটা প্রত্যেকটাতে একই মাত্রার লো, লো এর তো আবার পার্থক্য হতে পারে না? জি স্যার জি স্যার, সবই একই রেঞ্জের হতে হবে। একই রেঞ্জের হতে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, তাহলে স্যার আমার স্টিমুলাস সংখ্যা কমাতে হবে। ইমোশন কমে যাবে, তখন তুমি এই যে নার্ভাসনেস থাকবে না। তাহলে একই জিনিস, কালার ভিন্ন। স্যার আপনি যদি স্যার একটু আইডিয়া দেন স্যার, কতগুলো স্টিমুলাস তাহলে একটু পাওয়ারফুল হয় স্যার? আমি আবার আবার একই কথা বলছি, 2/2/3। জি স্যার। এখন এখন তুমি কি করবা? অবজেক্ট স্যার তাহলে কতগুলো নিব স্যার? আমার এত মুখস্থ নাই। জি স্যার। করতে এটা গিয়ে দেখো, তুমি সিলেক্ট করতে গিয়ে, কারণ একই শেপের পাও কি না পাও, আমি এত কিছু করতে আমি পারবো না হয়তো। এখন তুমি, আমি 4টা বললাম, 4টা সিমিলার শেপের পাইলে আমি কি করবো? এগুলা আমি 1% নাই নাম্বার, তোমাকে ঠিক করতে হবে। জি স্যার, আরেকটা কোশ্চেন স্যার। স্যার, যে কয়টা স্টিমুলাস মানে ফিগার নিব সবগুলা কি স্যার, আমি তো স্যার এখানে দুইটা দুইটা করে পেয়ার করতে চাচ্ছিলাম, তুলনা আর কি স্যার। এক্ষেত্রে স্যার যদি শেপ, আরে এতগুলা তুলনা কেমনে করে করে? আমি তো বললাম 2/2/3, 6টা অবজেক্ট নিলে 6টা দুইটা কালার থাকবে, প্রত্যেকটা একই কালার। একবার সবুজ কালার 6টা, আবার ওই 6টাই আবার লাল কালার। এরপরে দুইটা শেপ, একবার গোল শেপ, আরেকটা মনে করো যে চ্যাপ্টা শেপ, সবগুলো একই শেপ। তুমি এখানে কিছু অ্যানালাইসিস করতে পারবে না, এটা কি প্রত্যেকটা আলাদা আলাদা অ্যানালাইসিস করে না। আচ্ছা স্যার, তাহলে 2 বাই অ্যানোভা পরে, অ্যানোভা তুমি এটা ঠিক করো যেটা বলছি আগে, 2/2/3। ওকে স্যার। অ্যানোভা তো হয়ে গেল। 2/2/3 মানে 2/2/3 অ্যানোভা করবে। আর পার্টিসিপেন্ট নেম টাস্ক, হ্যাঁ, নেমিং টাস্ক হলে এটা রিকগনিশন প্যারামেট্রিক করা যাবে। তুমি কি করবে, আবার রিঅ্যাকশন টাইম নিবা না? স্যার আমি স্যার এইটা স্যার বলতে চাচ্ছি স্যার, যে রিঅ্যাকশন আমি টাইম বলার পরে সব বলতে চাচ্ছ তুমি নাকি? রিঅ্যাকশন টাইম লিখে রাখো, নেমিং টাস্ক না রিকগনিশন টাইম, কতক্ষণ টাইম নেয় সেটা কাউন্ট করা হবে, রেকর্ড করা হবে। জি স্যার। দেখো
এটা কি ঘোড়ার ডিম কি বুঝবে তোমার এক্সটার্নাল কয়েকটা তরমুজ আর ইয়ার ছবি দেখা লাভ আছে? স্যার এক্ষেত্রে স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিঅ্যাকশন টাইপ এবং নেমিং টাইপ। এক্স্যাক্টলি, নেমিং মানে রিকগনিশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিকগনিশন এবং আর একটা রিঅ্যাকশন টাইপ। রিকগনিশন বলতে নেমিং টাস্ক, জি স্যার। টাস্কটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, নেমিং টাস্ক থেকে আমি রিকগনিশন টাস্কটা সঠিক না বেঠিক, সঠিক হলে রিকগনাইজ করতে পারে, সঠিক না হলে রিকগনাইজ করতে পারছে না, তাই না? জি স্যার। টাস্কটা হলো নেমিং টাস্ক, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো রিকগনিশন, আর একটা হলো রিঅ্যাকশন টাইপ। রিঅ্যাকশন টাইপ। ঠিক আছে? জি স্যার। এক্ষেত্রে স্যার 2x2x3 করব, আর এবং স্যার পার্টিসিপেন্ট 3টা গ্রুপে নিব। 2x2x3 অ্যানোভা হবে, হ্যাঁ? জি স্যার, অ্যানোভা। আর গ্রুপের রেঞ্জ হচ্ছে 3টা গ্রুপ স্যার, 5 থেকে 10 বছর, 10 থেকে 15 এবং স্যার 15 থেকে 20 বছরের। হ্যাঁ, ওইটা আমরা ওইটা পরেও চেঞ্জ করা যাবে। আপাতত 5-6 নিলে 5-6 বাচ্চারা যে আপেল তরমুজ এগুলো তো মানে চিনবে, বাঘ টাক মানে এটা একটু মাথায় রাখো যে ওরা চিনতে পারে এমনগুলো, আমার মনে হয় চিনবে। তবে স্যার 3টা গ্রুপের ক্ষেত্রেই তো স্যার একই স্টিমুলাস দিতে হবে, তাই না? অবশ্যই একই দিতে হবে, নাহলে তুমি ডেভেলপমেন্ট কিভাবে দেখবা? জি স্যার, ভ্যারিয়েশন তো দেখা যাবে না। বাচ্চারা বেশি ভুল করবে এটা এক্সপেক্ট করা যেতে পারে, তারপরে পাশে একটু কম ভুল করবে, তুমি একজনরা ভুল করবেই না বলা চলে, তাই না? সেটা আমরা দেখি। জি স্যার। তাহলে একদিন স্যার না আমার করলে তুমি কি দেখতেছো, এবং সেখানে তোমার পারপাস আরো এনরিচ হবে, খুব সুন্দর গবেষণা হবে এটা। তুমি পারপাস ওখানে লিখতে হবে, আমি ডেভেলপমেন্ট ট্রেন্ড দেখতে চাই, সেই জন্য বিভিন্ন ওখানে পারপাসে চেঞ্জ হবে, কিন্তু রেশনালও আসবে। হ্যাঁ, যে ডেভেলপমেন্টটা দেখতে চাই, অন্য গবেষকরা ডেভেলপমেন্ট দেখে না, আমরা ডেভেলপমেন্টটাও দেখতে চাই, পার্থক্য দেখতে চাই, এস ডিফারেন্স দ্যাট উইল ইন্ডিকেট দ্য ডেভেলপমেন্টাল ট্রেন্ড, অবজেক্ট রিকগনিশন, ক্যাপাসিটি ডেভেলপ, বুঝো নাই? জি স্যার, এটা স্যার পারপাসে হবে। পারপাসে যা লিখছো ওগুলোর সাথে দেখলে যোগ, কালারের প্রভাব, আমার প্রভাব, তারপর তুমি যে 3টা গ্রুপ নিচ্ছ কেন। জি স্যার, এজ ডিফারেন্সটা বোঝার জন্য স্যার, মানে রিকগনিশন অ্যাবিলিটিটা স্যার ডিফারেন্স করার জন্য। তুমি করবা এক্সপেরিমেন্ট 3টা লিখবা। ও, 3টা হ্যাঁ, এক্সপেরিয়েন্স। 3টা এক্সপেরিমেন্ট লিখবা, একটা বাচ্চাদের নিয়ে 5-6 বছরের, আর একটা হলো 10-12 বছরের নিয়ে, আর একটা হলো অ্যাডাল্টদের নিয়ে। তাহলে যে তুমি নার্ভাস আরো কমা দিলাম, প্রয়োজনে পরে কম্বাইন করা গেলে পরে করবো, তোমার এইগুলো শুনে তোমার মাথা গরম হচ্ছে। তুমি বাচ্চাদের একটা গ্রুপ 3টা এক্সপেরিমেন্ট লিখবা, একই প্রসিডিউরে করবো, ওই 2x2x3, বুঝো নাই? জি স্যার। বাচ্চাদের কিনে তুমি একটা গ্রুপে চিন্তা করো, বাচ্চাদের কিনে যেভাবে করবা ওইভাবে অন্য 2 গ্রুপকে নিয়ে করবো, ব্যাস। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। এখানে লিখবে